স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। শুরুতেই জানিয়ে দিব আকিজ পশিরলা সংবাদ শিরোনাম। অর্থ পাচার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে খালাস দিল আপিল বিভাগ। দ্রুত সংস্কার কার্যক্রম শেষ হলে ডিসেম্বরে ভোটকে অংশ নিতে পারবে কে পারবে না সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, বিবিসিকে ডক্টর ইউনুস। নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে নাগরিক পার্টির নেতা সার্জিসের সাথে বাকবিতণ্ডা, শিক্ষার্থীদের ওপর হামলা, অভিযোগের তীর ছাত্র দলের দিকে। এবং সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে শেষ সতর্কবার্তা ডোনাল্ড ট্রাম্পের, কথা না মানলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন। গত 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আপিল বিভাগ। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে 2013 সালের 17 নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21শে জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানাও করা হয়। দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়, এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন। তবে সংস্কারের কাজ বেশি হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও তিনি কথা বলেন বৈদেশিক সহায়তা বিষয়ে। দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব, আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরও কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনুস। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অধ্যাপক ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন পড়তে পারে এমন প্রশ্নের উত্তরে ইউনুস বলেন, আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি পূরণ করতে হবে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মল এবং দোকানগুলো সেজেছে নতুন রূপে। বাহারি ডিজাইনের পোশাক নিয়ে এসেছেন দোকানিরা। ক্রেতা চাহিদা অনুযায়ী ব্র্যান্ডের কাপড়ে এসেছে নতুনত্ব।
ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো। ক্রেতা আকর্ষণে থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি সহ নানা বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশি ও বিদেশি পণ্যের সমাহার ব্র্যান্ডের দোকানগুলোতে। ঈদকে কেন্দ্র করে সবসময় ব্র্যান্ডের কালেকশনগুলো কেনা হয়। বছরের অন্য সময়ের থেকে এই ঈদের টাইমটাতে আপনার বেশি কালেকশন থাকে। হ্যাঁ, সামনে আসবে, মাত্র তো শুরু, আরও আসবে কালেকশন মনে হচ্ছে। শোরুমগুলোতে নিজেদের পছন্দের পোশাক খুঁজতে দেখা যায় ক্রেতাদের। বয়েজ কালেকশন ছিল, কিন্তু এবার আবার গার্লস কালেকশনগুলো অ্যাড হয়েছে। কারচুপি পাঞ্জাবিগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। শাড়ি, সালোয়ার কামিজ, আনস্টিচ, তারপরে পার্টি ফ্রক, এক্সক্লুসিভ পাঞ্জাবি মিলে আমাদের এবার কালেকশনটা অনেক। আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে গিয়ে নিয়ে আসতেছি, সেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অল ওভার ফেব্রিক অনুযায়ী রিজনেবলের মধ্যে আছে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্যামিলি সেট, কাপল সেট এর আয়োজন রেখেছেন বিক্রেতারা। ব্র্যান্ডের প্রতি আকর্ষণ সবার বরাবরই, তা দেশি হোক বা বিদেশি। ব্র্যান্ড মানেই তো ডিজাইন, রং বা স্থায়িত্বে সেরা। আর তাই সারা বছর না পারলেও ঈদে ব্র্যান্ডেড পণ্যতেই আস্থা এবং আনন্দ খোঁজেন ক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী খেটে খাওয়া মানুষদের পছন্দের বাজার কারওয়ান বাজার। হাজারো মানুষের কর্মসংস্থান এই কারওয়ান বাজার অন্যান্য দিনের তুলনায় রমজানেও থাকে বেশ কর্মচাঞ্চল্যময়। ইফতারের বাজারে জমজমাট পসরায় জানান দেয় আভিজাত্য নয়, খেটে খাওয়া মানুষদের জন্যই ইফতারের এই মহতী আয়োজন। খেটে খাওয়া মানুষের পছন্দ কারওয়ান বাজারের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে ফুটপাতে বসেছেন দোকানিরা। চলছে হাক ডাক, এ যেন ভিন্ন এক আবহে নতুন চেহারায় কারওয়ান বাজার। রাজধানীর সর্ববৃহৎ কাঁচামালের পাইকারি আড়ত হয় ব্যবসায়ী থেকে দিনমজুর, হকার, কুলি, মজুর সব ধরনের মানুষের বিচরণ। সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এখানকার দোকানগুলোতেও থরে থরে সাজানো হয় ইফতার। আমরা সবাই এক পদে সবাই মিলে আমরা এক কারে বসে ইফতারি করি সবাই মিলে। দুপুরের পর থেকেই জমে ওঠে এখানকার দোকানগুলো, স্বল্প মূল্যে মেলে ইফতার সামগ্রী। ইফতারের জন্য মোটামুটি যা সামগ্রীর প্রয়োজন এগুলো সব বিক্রি করি। বিভিন্ন আইটেমের শরবত, বেগুনি, আলুর চপ, চিকেন, খাসির লেগ পিস, ছোলা মুড়ি, জিলাপি, সালাদ সবকিছুই মেখে ইফতারের আয়োজন করে এখানকার মানুষগুলো। সবার জন্য কারোর জন্য কোনো বাধা নাই আর কি। তৈরি হচ্ছে কারওয়ান বাজারের কর্মব্যস্ত মানুষগুলোর খানা। সারাদিন সিয়াম সাধনার পর এভাবেই প্রতিটি মানুষ তাদের ইফতারের প্রস্তুতি গ্রহণ করে থাকে। ইফতার শেষে প্রত্যেকেই চলে যান নিজ নিজ কর্মে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ভাসানটেক বস্তিতে আগুন লেগেছে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ানুল হক, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রেদওয়ানুল, আগুনের তীব্রতা কেমন, কখন লেগেছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আজকে বেলা 11টার দিকে, সকাল 11টায় এখানে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরপরই ফায়ার সার্ভিস 5টি ইউনিট এখানে কাজ শুরু করে। এরপরে আধা ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50-এর অধিক ঘর এখানে পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা নিশ্চিত করতে পারেনি। আমরা এখন এখানের ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আমাদের এখানে আছেন, সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান, সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ, আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো। আমরা 11টার সময় মিরপুর ফায়ার স্টেশনে মেসেজ আসে যে ডিআরপি বস্তিতে আগুন লাগছে। আগুন লাগার সাথে সাথে আমি মিরপুর থেকে 3টা ইউনিট নিয়ে আসি এবং আগুনের ভয়াবহতা দেখে কন্ট্রোলের মাধ্যমে সহযোগিতা চাই। এর পরিপ্রেক্ষিতে কর্মীটোলা থেকেও আরও 2টা ইউনিট আসে, 5টা ইউনিট। আমরা চারিদিক থেকে আগুনকে ফায়ার ব্রেক দেওয়ার মতো কায়দায় আমরা চারিদিক থেকে অ্যাটাক করি, যার পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জি, আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে শুনলাম যে আগুনটা এখন নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ যে আগুনের এখন একেবারে নিভে গেছে, কিন্তু ডাম্পিংয়ের যে কাজটা ফায়ার সার্ভিস সেটা করছেন এবং খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি। এবং এখন ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণের মধ্যে তাদের কাজ শেষ করে তখন জানাবেন, আনুষ্ঠানিকভাবে জানাবেন এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি
হয়েছে। এ ছিল এখান থেকে সর্বশেষ। জি রেদনু, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।